মারে, আমি তোরে ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারতেছি না, তাই তোরে শহরে কাজে পাঠাইতেছি। তুই আমার উপর রাগ করিস না মা। বাজান, আমি তো আমার নিয়ে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি আমি যখন শহরে চলে যাবো তখন তুমি কিভাবে থাকবা। এই বাড়ির ভিতরে একা একা থাকবা, একা একা খাবা, আর তোমার রান্না করে দিব কে? আমি তো তোমার নিয়ে টেনশন করতেছি বাবা। মারে, তুই আমার নিয়ে কোনো চিন্তা করিস না। আমি একভাবে না একভাবে খাইমো চলবো। তুই শহরে গিয়া তোর নিজের প্রতি খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমি সাহেব যা কয় সেই কথা ঠিক মতো শুনিস, কেউ লোকে বেদবি করিস না মা। বাবা, আমি এখন শহরে যাবো, তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করে যদি আমার বিদায় দাও, আমি কি ভালোভাবে যাইতে পারবো বলো? হাসি মুখে আমার বিদায় দিবা না? কই না তো, আমি কান্না করতেছি না তো। চল মা, তোরে আমি আগায় দিয়ে আসি। চলো। তোরে বড় রাস্তা পর্যন্ত আগায় দিয়ে আসি। চল, ব্যাগটা মারে দে। যা, চল যা। ও হো হো ও হো ও হো ও হো হো ও হো হো ha ha oh ho ho 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 ha ha oh ho ho oh ho ho বসো। শোনো, নতুন নতুন আসছো তো এই জন্য মন খারাপ লাগতেছে। এখানে মন খারাপ করার কিছুই নাই। আমাদের বাড়িতে কাজকর্ম তেমন কিছুই নাই। এই তো রান্না বান্না, এই ফার্নিচারগুলো একটু মোছা, ঘরটর ঝাড়ু দাও। এই তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি দেব। এই তো আমার বৌমা, আর এইটা হচ্ছে আমার লক্ষ্মী নাতনি বৌমা। ও গ্রামের থেকে এসেছে, কাজকর্মগুলো বুঝিয়ে দাও। আচ্ছা মা, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আফসানা। আচ্ছা, তুমি কি কি খেলতে পারো? আমি আমি তো অনেক কিছু খেলতে পারি। এই যে যেমন ধরো কুতকুত খেলতে পারি, বউসি খেলতে পারি, তারপরে আরো অনেক কিছু খেলতে পারি। গেম খেলতে পারো না? না। তাহলে তুমি কি খেলতে পারো? এই যে বললাম, কুতকুত খেলতে পারি, তারপর হচ্ছে বউসি খেলতে পারি, আরো অনেক কিছু খেলতে পারি। তোমার কালকে সকালে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সাথে ও খেলবে। এখন তুমি একটু চুপ করো, আমি ওর সাথে কথা বলি। শোনো আফসানা, আমাদের বাসায় দুটা কিচেন, একটা হচ্ছে বাইরে,
ওটা হচ্ছে খোলা রান্নাঘর, ওখানে খড়ি দিয়ে রান্না করা হয়, আর ভিতরে হচ্ছে গ্যাসের চুলো দিয়ে রান্না করা হয়। তো বেশিরভাগই হচ্ছে খড়ি দিয়ে রান্না করতে হবে, তাই তুমি সবসময় বাইরে রান্না বান্না করবে, আর ওই ঘরটা সবসময় গুছিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভিতরের কিচেনে তো রান্না বান্না করবা না এখন, কিন্তু বাইরে রান্না করবা। তাহলে চলো তোমাকে রান্নাঘরটা দেখতে দেবো। চলেন। চলো। মালটা কে রে? আমাদের বাড়ির মধ্যে হুরপরি পরে দেখা তো আমার মনের মধ্যে লাড্ডু ফুটতেছে। মাফুস, কুল ডাউন, ঘরে চলে যাও, দুষ্টামি করো না। আরে ও ভাবি, কি ব্যাপার, হঠাৎ করে আনমনা হয়ে আসো? কি দেখে এত আনমনা? হঠাৎ করে এদিক দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে। ও ভাবি, এই মাইয়া এটা কেডা? আগে তো কখনো আমাদের বাড়িতে দেখিনি। আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে আফসানা। হ্যাঁ, কি কও? এই মাইয়া আমগো বাড়িতে কাম করতে আইছে? এটা তুমি একটা কথা কইলা। ওরে তো দেখতে রাজরানীর মতন লাগতেছে, তোমার বোনের মতন। মনে করো যে আমার বোন, তোমার যারা দেখে রাজরানী মনে হইতেছে সে এই বাড়ির চাকরানি। তুমি তো যে মেয়েরাই দেখো তারাই তোমার কাছে রাজরানী মনে হয়। তোমার জন্য গ্রামের যে কোনো মাইয়া ঠিক থাকে না, সেটা কিন্তু আমি সবগুলো লোকই জানি। শোনো, এবার একটু কাজের মেয়ের দিক নজর কম দাও। আগের কাজের মেয়ের দিক নজর দিছে, বাপ মা আব্দুল তোমার বকা দিছে, এবার নজর দিলে কিন্তু খবর আছে। ভাবি, এটা কি আমার দোষ? আমার মনে চায় শুধু মেয়েদের সাথে কথা বলতে, একটু গল্প করতে, একটু ডাকতে, একটু কাছে আনতে। এটা কি আমার অপরাধ? শোনো, তোমার জন্য কিন্তু বাড়িতে একটা কাজের মেয়েও ঠিকঠাক রাখতে পারিনি। এবার এই কাজের মেয়েটা রাখছি, এটার দিকে কোনো নজর দিও না। ও ভাবি, ওর ডাক দিয়ে একটু আমার সাথে পরিচয় করাই দাও। আচ্ছা ঠিক আছে। আফসানা, আফসানা। জি আফসানা। আফসানা, এই হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলে। দ্যাট মিন্স তোমার ছোট ভাইজান। কাজে কামে ডাকলে একটু কাজ করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি কিন্তু তোমাকে কঠিন কোনো কাজ দিব না, আমি শুধু তোমাকে ছোট্ট ছোট্ট কাজ দিব। হ্যাঁ, আফসানা যাও, তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাইজান, আপনি আমার হাত ধরছেন কেন? হাতটা ধরেন না। আচ্ছা, তুমি মানুষের বাসায় কাজ করো কেন? কও তো আমারে। দেখেন ভাইজান, আমরা গরিব মানুষ, আর সব থেকে বড় কথা আমার ভাগ্যে লেখা ছিল যে মানুষের বাসায় কাজ করব, তাই আর কি মানুষের বাসায় কাজ করে আমার খাইতে হয়। আরে বোকা মেয়ে, ভাগ্য উপরওয়ালা কারোটা লিখা দেয় না, নিজের ভাগ্য নিজের লিখা নিতে হয়। তোমার কাজ হচ্ছে তুমি পড়াশোনা করবা, তুমি এইগুলা কাজ করো কেন? কও তো আমারে। দেখেন ভাইজান, পড়াশোনা সেটা তো আমাদের মতন গরিবদের জন্য বিলাসিতা, আর বাড়িতে আমার অসুস্থ বাবা। আপনাদের বাড়িতে কাজ করে যে কয়েক টাকা পাবো, তাতে যদি আমার বাবা আর আমি ভালোভাবে চলতে পারি তাতেই হবে, আমি বেশি কিছু চাই না। তোমার ভাগ্য তো লিখবো আমি, তোমার ভাগ্যে আমার কলম পড়লে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তোমার বাবা অসুস্থ না, তোমার বাবার নিয়ে আমি চলে যাবো চায়না থেকে চিকিৎসা করায় নিয়ে আসবো। তোমার যত অভাব আছে সব আমি পূরণ করে দেবো, তোমার লেখাপড়া করাবো, তুমি শুধু পড়াশোনা করবা আর আমার সেবা যত্ন করবা। আমি আপনাদের বাড়িতে ভালোভাবে কাজ করতে চাই, শুধু শুধু আপনি আমার মিথ্যা স্বপ্ন দেখেন না। আর আপনাদের মতন বড় লোকদের আমার চিনা আছে, মিথ্যা স্বপ্ন দেখে শুধু শুধু আমার দুশ্চিন্তা ফেলাইতেছেন। ভাইজান, আমি আপনার সাথে এত কথা বলতে চাই না, খালা যদি দেখে অন্য কিছু মনে করব। আপনি এখান থেকে চলে যান আর আমার কাজগুলো করতে দেন। আরে শোনো, আমার নাম হইতেছে মাহফুজ, আমি কথার চেয়ে বেশি কাজে বিশ্বাস করি। তুমি আমার একটাবার বিশ্বাস করে দেখো, আমি তোমার জন্য কি কি করতে পারি। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবো আমি তোমাকে।
ভাইজান, আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাই না। আপনার সাথে আমার কাজগুলো করতে দেন। বুঝতে পারছি তুমি মরিচ ছোট হইলেও তোমার ঝাঁজ অনেক বেশি, আর ছোট মরিচের ঝাঁজ কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। সময় মতো সব কিছু বুঝে যাবে। কি ব্যাপার আফসানা, এখানে একা একা দাঁড়ায় কি করতেছো? এমনি ভালো লাগতেছে না, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি আসছেন কেন? আপনি যান। না, আমি ভাবলাম ঘরের মধ্যে মনে হয় তোমার একা একা ভয় লাগতেছে, এই জন্য তুমি বাইরে এসে দাঁড়ায় রইছো। তাই তোমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য আসলাম। দেখেন, আমি এখানে একা দাঁড়িয়ে আছি, তাই ভালো আছি। আমার কারো সঙ্গ দরকার নাই। আচ্ছা, তুমি কি এই পৃথিবীর মধ্যে ভালোবাসার ইতিহাস জানো? জানো না? শোনো বলি তাহলে। চন্দ্রী দাস রজকিনীর জন্য একটা পুকুরের মধ্যে 12 বৎসর বসে রয়েছে। লাইলি মজনুর জন্য বছরের পর বছর অপেক্ষা করছে। আর সম্রাট শাহজাহান কি করছে জানো? শুধু ভালোবাসার জন্য মমতাজকে একটা তাজমহল বানিয়ে দিছে। আর এই আমিও তোমাকে ভালোবাসা একটা তাজমহল করে দিতে চাই। সেই তাজমহলের নাম কি হইব জানো? আফসানা মহল। তুমি শুধু একটাবার আমাকে একটা সুযোগ দাও। দেখেন, আমার জন্য আপনার কোনো তাজমহল বানাইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি এখান থেকে যাবেন না। আমি যাইতেছি। বুঝতে পারছি তুমি এত সহজে পড়বা না। চন্দ্রী দাস যেহেতু 12 বছর বসি বাইছে, আমি না হয় 12 দিন বাইলাম, সমস্যা নাই। তো তোমার খাইতেই হবে। মা, কি হয়েছে? আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। কি কথা বলো? আসলে আফসানা তো কিছুদিন যাবত আমাদের বাসায় কাজে আসছে। প্রথম দিকে তো ভালোই কাজ কাম করছে, কিন্তু ইদানিং কাজ করার কথা বললেই খালি বইসা পড়ে, ঠিকঠাক মতো কাজ করতেছে না। আর তাছাড়াও ঠিকঠাক মতো খাইতেছে না, ঘুমাইতেছে সারাদিন। ওর শরীরটাও খারাপ, চেহারাও নষ্ট হয়ে যেতেছে। আর কেমন যেন সারাদিন খালি বমি বমি ভাব, বমি করতেছে। সেটা তো আমিও খেয়াল করতেছি। আচ্ছা, কয়টা দিন ধরে দেখতেছি খালি জিম মাইরে থাকে। তাই তো বাধ্য হয়ে আসে আমি রান্না করতেছি, আর ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। তো আমিও তো বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায়। আর পেটটাও কেমন যেন একটু ফোলা ফোলা লাগে। মনে হয় বমি করতেছে। চল। কি রে, তুই বমি করতেছিস? কি হয়েছে তোর? কথা বলিস না কেন? হয়েছেটা কি? খালা, খালা, আমি 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 কিছু বুঝতে পারতেছি না। কয়েকদিন ধরে আমার না কেমন যেন বমি বমি ভাব হইতেছে, তারপরে আবার মাথাটা ঝিমঝিম করে, আর অনেক ঘুম পায় খালা। হ্যাঁ, সেটা তো আমি কয়দিন ধরে খেয়াল করতেছি। তুই ঠিক মতো কাজেও মনোযোগ দেস না, খালি ঝিম পারস, খাওয়া দাওয়া অনিয়ম। আর তাছাড়া তোর পেটটাও আমার কাছে কেমন যেন ফোলা ফোলা লাগতেছে। কি হয়েছে সত্যি করে বলতো? খালা, আসলে বাড়িতে তো শুধু পান্তা ভাত খাইছি, আপনাদের বাড়িতে এসে অনেক ভালো মন্দ খাইতেছি। পেটে মনে হয় গ্যাস হয়েছে, এর জন্য পেট ফোলা লাগতেছে। মা, ও বললেই তো আর হবে না। ওর চালচলন আচার-আচরণে মনে হচ্ছে অন্য কিছু। আপনি একটু চোখ মুখ দেখেন তো। ঠিকই বলেছ, দেখি তোর চোখ, দেখি তো। এই জিপা বের কর, বের কর, বড় করে বের কর। তুই সত্যি করে বলতো, তুই কি মা হতে চলেছিস? তুই কি গর্ভবতী? দেখ,
মা কিন্তু আমিও হয়েছি, আমি কিন্তু অনেক কিছু বুঝি। আমার কাছে কোনো কিছুই লুকাবি না, সত্যি করে বল। কি ব্যাপার ভাইজান, আপনি আমার রুমে কেন? বাইরে তো বিদ্যুৎ চমকাইতেছে, আমি ভাবলাম তুমি মনে হয় ভয় পাচ্ছ, এই জন্য আসলাম। বাড়িতেও তো কেউ নাই, সবাই ভাবিদের বাসায় গেছে দাওয়াতে। দেখেন ভাইজান, আপনি এক জায়গায় চলে যান। আচ্ছা আফসানা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমার খারাপ চাই, আমি তো তোমার ভালো চাই। শোনো, ওই দিন যে আমি তোমাকে একটা কথা বললাম, ওইটা তুমি কি ভাবলাম? দেখেন ভাইজান, আমি আপনার আগেও বলছি, এখনো বলতেছি, আমার এইসব কিন্তু একদমই ভালো লাগে না ভাইজান। আপনি এখান থেকে চলে যান, বাড়িতে কেউ নাই, এমনি আমার অনেক ভয় লাগতেছে। আরে আফসানা, তুমি একটা বোকা মেয়ে। তোমাকে আমি বারবার বুঝায় বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো না, আমার ভাবি এই বাড়ির মধ্যে কিভাবে রাজরানীর মতো থাকে, তুমি হইবা এই বাড়ির ছোট রাজরানী। তোমার কোনো কিছুর অভাব হইব না, তুমি শুধু আমার সেবা যত্ন করবা, আমার সব কিছু আমি তোমার উজাড় করে দিয়ে দিব। এখনো বিশ্বাস হইতেছে না? আচ্ছা, তোমার হাতটা দাও তো, হাতটা দাও। এই যে আমি তোমার হাতের মধ্যে হাত রেখা কথা দিলাম, আমি তোমার কোনোদিনও ছেড়ে যাব না। আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। দেখেন ভাইজান, আমি শুনছি এরকম আপনাদের মতন বড় লোকরা কাজের মেয়েদেরকে স্বপ্ন দেখায়, কিন্তু পরে তাদের জীবন নষ্ট করে দেয়। আপনিও যদি তাই করেন আমার সাথে? তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার একটাবার বিশ্বাস করে দেখো, আমার ভালোবাসাটার একটাবার বিশ্বাস করে দেখো। আমি কোনোদিনও তোমার ফালাই দেবো না, আমি সারা জীবন তোমার ভালোবাসা আগলায় রাখি। তুমি বলো, শুধু একটাবার বলো তুমি রাজি? দাও, হাতটা দাও। এই যে আমি তোমার হাতের মধ্যে হাত রেখে আবারও বললাম, আমি কোনোদিনও তোমার ছেড়ে দেবো না, আমি তোমাকে বিয়ে করবো। মা, আমি কিছুই বুঝতেছি না, তোমরা আমার কোনো কথাই বিশ্বাস করতেছো না। তোমরা বিশ্বাস করতেছো কার কথা? আমাদের বাড়ির চাকরানির কথা। আরে আমি তো ওর সাথে কোনোদিন কথাই বলি নাই, আর আমি ওর গর্ভবতী করবো কিভাবে? ও আমার উপর মিথ্যা অপবাদ দিতেছে। চুপ কর, মুখ নথিত বড় কথা। আফসানা, তুই বলতো কি হয়েছিল? আসলে ভাইজান, আমি আপনাদের বাড়িতে কাজে আসার পর থেকেই ছোট ভাইজান সবসময় আমার লুকিয়ে লুকিয়ে দেখতো, সবসময় আমার কাছে ডাকতো, সে আমার ভালোবাসার প্রস্তাব দিত। কিন্তু ভাইজান, আমি সবসময় ছোট ভাইজানকে বুঝাইতাম আমি গরিব মানুষ, আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে, আমার সাথে এরকম সম্পর্ক আপনাদের যায় না। কিন্তু ছোট ভাইজান আমার কোনো কথাই শুনে নাই। সে আমারে কসম দিছে, সে নাকি আমারে বিয়ে করব। সে আমারে অনেক স্বপ্ন দেখাইছে, সে আমারে অনেক ভালোবাসবো। আমি তার একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করছি, আপনাদের বাড়িতে আমি কাজ কইরা যে কয়েক টাকা পাই তা দিয়া আমার বাবার চিকিৎসা আর আমার ওই ছোট্ট সংসারটারে চালাই। কিন্তু বড় ভাইজান জানেন, ছোট ভাইজান না, একদিন আপনার বাড়িতে কেউ ছিলেন না, বৃষ্টির দিন সে আমার ঘরে নিয়ে আমার আজকে গর্ভবতী বানাই দিছে। দেখ আফসানা, একটা মিথ্যা কথাও বলবি না, একদম চড়ায় দাঁত ফালাই দিব। মা, তোমরা আমার কথা বিশ্বাস করো, ও যেই কথা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ও আমাদের সম্পত্তির লোভ করতেছে। ছোট লোকের বাচ্চা, বামুন হয়ে চাঁদের মধ্যে হাত দিতে চাস? তোর কি যোগ্যতা হয়েছে এই বাড়ির বউ হওয়ার? ভাইয়া, আমি তোমাকে সাপ সাপ বলে দিতেছি, এই মেয়ে যে কথা বলতেছে এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে এই মেয়ের বের করে দাও। এই বেয়াদব, একদম চুপ থাকবি। তুই আমার সন্তান, আমি ভালো করে জানি তুই কেমন।
তোর চরিত্র কেমন, কোনো কথা বলবি না। মাহফুজ, এ আমি কি শুনতেছি? আমাদের বাড়ির কাজের মেয়ে ও, আর তুই কিনা ওর সরলতার সুযোগ নিয়ে ওর সর্বনাশ করে দিলি। দেখো ভাইজান, আমি বারবার বলতেছি, একটা কথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই মেয়ে যা বলতেছে সব মিথ্যা কথা। ও সম্পত্তির লোভে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। সবকিছু হইতেছে ওর ষড়যন্ত্র। মাহফুজ, যেদিন আফসানা আমাদের বাড়িতে নতুন এসেছিল সেদিনই আমি তোমাকে বলেছিলাম আফসানার দিক যেন কোনোভাবেই কোনো নজর না দেওয়া হয়, কিন্তু তুমি তো তাই করলে। আগেও তুমি অনেক মেয়ের দিকে এইভাবে তাকিয়েছো, কিন্তু তাদের সরলতার সুযোগ নিতে পারো না। কিন্তু ও আজকে আমাদের বাসায় কাজ করে বলে তুমি ওর সাথে এমনটা করবে কখনো কল্পনাও করিনি। আর তোমাকে এতবার নিষেধ করার পরেও তুমি এমন একটা কাজ করলে কিভাবে? হ্যাঁ, যেহেতু আফসানার পেটে তোমার সন্তান, এখন তো তোমাকে আফসানাকে বিয়েই করতে হবে, নাহলে এই সন্তানের স্বীকৃতি কে দিবে? তাই বলছি কি মা, যেহেতু একটা ভুল হয়ে গেছে, এর সমাধান হলো বিয়ে। আফসানার সাথে মাহফুজের বিয়েটা দিয়ে দেন। কি? আমি এই ফকিন্নির বাচ্চারে বিয়ে করব? এটা কোনোদিনও সম্ভব না। আমি বাচ্চা থাকতে এই ফকিন্নির মায়ের কোনোদিনও বিয়ে করবো না। চুপ করে জানোয়ার, তোর দিদি সাহস বেড়েই যাচ্ছে। এই বাড়িতে কাকে বের করে দেবো, কাকে রাখবো, সেই সিদ্ধান্ত নেওয়া তুই কে? হ্যাঁ, এই দাঁড়াও। ভাইজান, 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 আমার কথাটা শুনো। সাহস কথা বলো, হ্যাঁ? আমার মুখের উপর কথা বলিস? এই আদব কথাকার। তোমরা শুধু শুধু আমারে ভুল বুঝতেছো। আমার এখানে কোনো দোষই নাই। একদম চুপ থাক, কোনো কথা বলবি না। তুমি আপনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। সব সামনে থেকে। শুধু আমার সাথেই পারো সবাই রাগ দেখাইতে। সরো তোমরা। বসো, যা হওয়ার হবে, মন খারাপ করো না। আমার দেওর যেটা করেছে সেটা একদম ঠিক করেনি, কিন্তু তাতে তো তোমার কোনো দোষ নেই, ছোট মানুষ। আমার মনে হচ্ছে একটা না একটা ব্যবস্থা হবে। মন খারাপ করো না, তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি। যাও, ফ্রেশ হও। আমার দুপুরে আসতে লেট হতে পারে, তুমি একটু সময় মতো খেয়ে নিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি কেমন আছেন? গরিবরা কি আর ভালো থাকতে পারে বাবা? আমার মেয়ে কই? ভিতরে আছে, মাকে ডাকি। মা, মা, অনেকদিন পরে এসছেন, আসছেন যেহেতু কদিন থেকে যাবেন। মা আসছে, মায়ের সাথে ভিতরে যেয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি। কাকা, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, আমি এখন যাই। আপনি মায়ের সাথে ভিতরে গিয়ে কথা বলুন। না বাবাজি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আমরা গরিব মানুষ, মায়ের ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারি নাই, তাই আপনাদের বাড়িতে কাজের দিয়েছি। আর আপনারা এই সুযোগে আমার মায়ের এত বড় একটা সর্বনাশ করলেন। কাকা, আসলে আমার ছোট ভাইটা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, বুঝতে পারিনি। বিষয়টা আমরা সবাই জানি। কাকা, একটা কথা বলি কি, আমি আপনাকে কিছু টাকা দিই, ওই টাকা দিয়ে আপনার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দেন। আর আপনাকেও কিছু টাকা দেবো, যে টাকা দিয়ে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। কথাগুলো লোক জানাজানি হলে কেমন হয় বলুন তো? আপনারই তো মান সম্মান যাবে। না বাবাজি, আমি টাকা পয়সা নেব না। এক কাজ করেন, আমার মায়ের যখন আপনার ভাই ভালোবাসে, বিয়ে দিয়ে দেন। এটা আপনি কেমন কথা বলছেন ভাইজান? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে? মা, তুমি চুপ করো, আমি কথা বলছি, আমাকে কথা বলতে দাও। আরে কাকা, আপনার দিকে বয়স হয়েছে, মাথার ব্রেন ঠিকই আছে। আপনি কি করে ভাবলেন যে আমাদের বাড়ির বউ হবে আপনার মেয়ে? আপনার মেয়ে ছিল আমাদের বাড়িতে কাজের মেয়ে, আর কাজের মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিলে আমাদের প্রতিবেশীরা আমাদের কি বলবে? নানান বাজে কথা ছড়াবে। তার চেয়ে ভালো আমি আপনাকে যে বুদ্ধিটা দিয়েছি সেটাই করুন, আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য ভালো। না বাবাজি, তাহলে আমি থানায় যাব, আমি মামলা করব। কাকা, আপনি বুদ্ধিমান মানুষ, বয়স হয়েছে, রাগের মাথায় সব কিছু করতে হয় না। আচ্ছা, আপনি মামলা করলেন, আমি আপনার সাপোর্ট দিলাম।
আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেল, হাজতে ভুল। আমার মায়ের অঢেল টাকা আছে, এই 2-4-5 লাখ টাকা খরচ করলে আমার ভাইকে ছুটিয়ে নিয়ে আসবে। তখন আপনার কী লাভটা হবে? কোনো বিচার পাবেন আপনি? এইগুলো হবে না, ওইগুলো হবে না। শোনেন চাচা, আপনারা যে বুদ্ধিটা দিছি ওইটাই শোনেন। এই কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে কী লাভ? কয় টাকা বা খরচ করবেন? টাকা ছাড়া এখন কেউ কিছু করে না। আপনি কয় টাকা দিবেন? আর আমার মা যদি টাকা ঢেলে দেয়, আপনি কোনো বিচারই পাবেন না। তার চেয়ে ভালো আমি টাকা পয়সা দিয়ে দিই, আপনি আপনার মায়ের নিয়ে গ্রামে চলে যান। হ্যাঁ বাবাজি, এইটা আপনি ঠিকই কইছেন। আমি থানা পুলিশ কইরা কোনো বিচার পাবো না, কারণ গরিব মানুষের বিচার নাই। তবে আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি। আমি গরিব মানুষ, আমার মেয়েটা লইয়া যদি বাড়ির যাই, এলাকার লোকজন জানাজানি হইব। জানাজানি হইলে আমার নানান রকম কথা কইব সমাজ থেকে, মুখে আমার থুতু দেবে। তা আমার বিষ খাওয়া ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না বাবাজি। বুঝতে পারছি চাচা, এক কাম করেন, মা তুমি আফসারারে নিয়া আর তুমি বৌমারে নিয়া ডাক্তারের কাছে যাও, কি অ্যাবর্শনটা করে ফেলো। আর ততদিন না হয় চাচা আমগো বাসায় থাকবো, তো যতদিন না আফসানা সুস্থ হইতেছে। আফসানা সুস্থ হওয়ার পরে আমি টাকা পয়সা দিয়া কাকারে বিদায় করব। কাকা যান, ভিতরে যান। মা একটু ভালো মন্দ রান্না করো, কাকারে খাওয়াও। আমার দেরি হয়ে গেল, অফিসে জরুরি মিটিং আছে, গেলাম। হ্যাঁ মা, গেলাম। আচ্ছা, আসেন ভাই সাহেব, ভিতরে আসেন। দেখি একটু জিভে বের করতো মা। কি হয়েছে ডাক্তার সাহেব? আচ্ছা, ও আপনাদের কি হয় বলেন তো? এই মেয়েটা আমাদের বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে? ওর কি বিয়ে হয়েছে? না, ওর বিয়ে হয়নি। কি বলে? আপনার বাসার কাজের মেয়ে বিয়ে হয় নাই, কিন্তু ও তো গর্ভবতী। হ্যাঁ, আসলে কি বলবো, লজ্জার বিষয়। আমার ছেলেটার সাথে ওর একটা সম্পর্কের সৃষ্টি হয়, আর যার পরিণতির ফল এখন এটা। এখন কি করব বলেন তো? না পারতেছি এটা কাউকে বলতে, না পারতেছি সহ্য করতে। এই জন্যই তো আপনার কাছে আসলাম, ওর অ্যাবর্শন করানোর জন্য। আপা, সেটা সম্ভব না। বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এখন যদি অ্যাবর্শন করতে যান তাহলে বাচ্চা এবং মা দুজনেরই ক্ষতি হতে পারে। আপা বলি কি, যেহেতু আপনার ছেলে একটা অন্যায় করেই ফেলেছে, আপনি এক কাজ করেন, মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, তাতে দুজনেরই মঙ্গল। কি বলেন এসব? আপনি বুঝতে পারছেন, ও আমাদের বাসার কাজের মেয়ে। ওকে যদি আমার ছেলের বউ করে, তাহলে সমাজ আমি মুখ দেখাবো কি করে? আমার তো একটা মান সম্মান আছে। ডাক্তার সাহেব প্লিজ, আপনি একটা উপায় বের করুন না, একটা ব্যবস্থা করেন। আপা, আপনাদের এই ঘটনাটা যদি নিউজ মিডিয়াতে চলে যায়, তাহলে আপনাদের সবার জেলের ভাত খাওয়া লাগতে পারে। তাই বলি কি, আপনার ছেলের সঙ্গেও বিয়ে দিয়ে যান। আপা দেখেন, ও তো নাবালিকা, এখন ওর যত্নের প্রয়োজন। ওর যখন যা খেতে চায় আপনারা তখন সেটাই ওকে খেতে দেবেন, ওর প্রতি খেয়াল রাখবেন। ওকে আপনারা এখন বাসায় নিয়ে যান, প্রয়োজনে আমি মাঝে মধ্যে যেয়ে ওকে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, আস। যাও মা। আপা, আপনারা সবাই এরকম চুপ করে বসে আছেন কেন? আপনাকে কত করে কইলাম আমার এক বোতল বিষ এনে দেন, আমরা বাপ বেটি খাইয়া দুজন মরে যাই। চাচা একটু ধৈর্য ধরুন, সমস্যা যেহেতু হয়ে গেছে সমাধান তো একটা হবেই। আমিও ভাবছি বিষয়টা কিভাবে সমাধান করা যায়।
চেয়েছিলাম তো স্বাভাবিকভাবে শেষ করতে, ডক্টর বলল বাচ্চার ওয়েট বেড়ে গেছে, এই মুহূর্তে অ্যাবর্শন করা সম্ভব না, তাই তো ওকে ফিরিয়ে নিয়ে আসলো। আচ্ছা যাই হোক মা, তোমার একটা কথা বলি, যা হবার হয়ে গেছে। আমি তোমার বড় ছেলে, আমি তোমার একটা কথা বলি, একটু মন দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো। যে দুর্ঘটনাটা ঘটে গেছে, এখন যদি সমাজে জানতে পারে যে মাহফুজ আমারই ছোট ভাই, সে কিনা বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আর তার কারণে আজকে মেয়েটা গর্ভবতী, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এই সমাজে আমাদের যথেষ্ট মান সম্মান আছে, সবাই আমাদেরকে সম্মান করে, আর ছোট্ট একটা কারণে আমাদের বংশের সম্মান নষ্ট হোক, সেটা আমি কখনো চাই না। আমি চাচ্ছিলাম মাহফুজের সাথে আফসানাকে বিয়ে দেওয়ার জন্য। তুমি কি বলো? আমি আর কি বলবো, যে ফুলটা মাহফুজ করে ফেলছে সেখানে তো কোনো সমাধান নাই, বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। তোর যেটা ভালো হয় তুই সেটাই কর। মা, তুমি এটা কি কইতেছ? আমি এই মেয়ের বিয়ে করবো মানে এই মেয়ে কি আমার যোগ্য হয়েছে? চুপ থাক, করার সময় বলেছিল না, তখন একবার চিন্তা করিসনি যে যোগ্য না অযোগ্য, একবার তো সম্মানের কথা চিন্তা করিসনি। একদম চুপ করে থাকবি, এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। আমি মইরা যামু, তবে এই মেয়ের আমি বিয়ে করবো না। চুপ কর জানোয়ার, অনেকক্ষণ চুপ ছিলাম, কিচ্ছু বলিনি। তোর জন্য আমাদের বংশের মান সম্মান যাবে, এটা আমি কখনো হতে দিতে পারি না। আর একটা কথা বললে আজকে তোকে আমি জুতা পেটা করবো। মা, যেহেতু আফসানা নাবালিকা, ওর বয়স মাত্র 14 বছর, এই বয়সে ওর বিয়েতে কাবিননামা করা যাবে না। রেজিস্ট্রি করতে গেলে আমরা আইনি ঝামেলায় পড়ে যাব। এখন কাবিন না করে আপাতত মসজিদের ইমাম সাহেবকে ডেকে আমাদের ধর্ম মতে বিয়েটা পড়িয়ে ফেলি, পরে যখন ওর বয়স হবে তখন না হয় রেজিস্ট্রি করে নেব। কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করো, তোমরা বিয়ের আয়োজন করো, আমি চাচাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি। আচ্ছা চাচা চলুন, আমি আর আপনি গিয়ে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি। মা, আমি এই মেয়ের বিয়ে করবো না। একবারে থাপ্পড়, যত দাঁতের 32টা দাঁত আমি ফেলে দিব। হ্যাঁ, বিয়াদব, বিয়াদবের জন্য এত কিছু, আবার এখন বলে বিয়ে করব না। চাচা কান্দেন না, কি হয়েছে চাচা, কান্দাছেন কেন? মাগো, এই বাড়িতে আমার মেয়েটারে বিপদের মুখে রেখে যাইতেছি। তোমার শাশুড়ি, তোমার স্বামী, তোমার দেবর, কেউ তারা মনের থেকে এই বিয়া মাইনে নেয় নাই। শুধু এই সমাজের ভয়ে মুন্সি দিয়া বিয়া পড়াইছে, কাজী দিয়া বিয়া পড়ায় নাই। তাই তোমার শাশুড়ি, তোমার স্বামী এবং তোমার দেবরকে আমি ভরসা করতে পারছি না, একমাত্র তোমাকে আমি ভরসা করতেছি। তুমি আমার মায়াটারে তোমার নিজের বোনের মতো করে দেখা দেখো মা। চাচা কান্না করেন না, আপনার মেয়ে তো আমার তো ছোট বোনের মতো, আমার বোন নাই, ওরে আমি আমার নিজের বোনের মতোই দেখি। ও এই বাড়িতে বউ হয়ে আইছে, ওরে কেউ দেখুক আর না দেখুক আমি দেখে রাখ মনে। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। হ মা, উপরে আল্লাহ আর নিচে তুমি ইল্লা, তাই তোমার উপরে ভরসা করিয়া মায়ের রেখে যাইতেছি। তুমি তোমার বোনের মতো দেখো মা। আসি, ভালো থেকো। আফসানা, আমি তোমার সাথে যে অন্যায় করছি, যে অবিচার করছি, এটার ক্ষমা ইহকালেও হবে না, পরকালেও হবে না। তুমি যদি আমারে ক্ষমা না করো তাহলে আমি পরকালেও শাস্তি পাবো। তুমি আমারে ক্ষমা করে দাও।
আমি তোমার সাথে যে অন্যায় করছি, অবিচার করছি, এই অবিচারের কথা যখন আমি চিন্তা করি তখন আমার রাতে ঘুম হয় না জানো। আমি সারা রাত চিন্তা করি যে আমি তোমার সাথে এটা কি করলাম, কত বড় অন্যায় করলাম। তোমার বয়স মাত্র 15 বছর, কিন্তু আমি আমার দৈহিক চাহিদার জন্য তোমার সাথে এত বড় একটা অন্যায় করছি। শুধু আমি না, এই দেশের মধ্যে আরো অনেক ছেলেরা দৈহিক চাহিদার জন্য এরকম অন্যায় করে, এরকম অবিচার করে। আমি তোমার সাথে যেই ভুল করছি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি এই সমাজকে বুঝাতে চাই সামান্য একটু দৈহিক চাহিদার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দাও আফসানা। কি বললেন? আমি আপনার ক্ষমা করব? কোনোদিনও না। আপনি আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিছে। আর সব থেকে বড় কথা, আমি শুনছি যখন আমার মতন অল্প বয়সী মেয়েরা গর্ভবতী হয়, ওদের যখন ডেলিভারি হয় বেশিরভাগ মেয়েরাই নাকি মারা যায়। আমি যদি মারা যাই আর আমার সন্তান যদি বেঁচে থাকে, তাহলে আপনি যদি ওরে মানুষের মতন মানুষ করতে পারেন, ও যদি সবসময় ভালো থাকে, সুখে থাকে, তাহলে সেই দিনই আমি আপনারে মাফ করব। তার আগে আমি কোনোদিনও আপনারে মাফ করব না। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি যে অন্যায় করছি, আমি এই ছোট মেয়েটার সাথে যত বড় অপরাধ করছি, এই অপরাধের ক্ষমা হয় না। তবু আপনি তো মহান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার শিশু বাচ্চাটাকে সুস্থভাবে এই পৃথিবীতে আইনেন, ওর মাকেও সুস্থ রাখেন। আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। না, এটা কোনো মানুষের চেহারা হইতে পারে না। এটা একটা পশুর চেহারা, এটা একটা পশুর চেহারা। এই চেহারার কখনো ক্ষমা হইতে পারে না, ক্ষমা হইতে পারে না। দেখি বাবা, বাবা দেখি, একটু দেখি, একটু দেখি, দেখি। সরি, সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। আল্লাহ গো, কি হয়ে গেল? ভাইজান, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, ছটফট ছটফট লাগতেছে। চিন্তা করিস না, আল্লাহ করে, আল্লাহ করে। ডাক্তার সাহেব, দুঃখিত সূর্য সাহেব, বাঁচাতে পারলাম না। আল্লাহ না না না, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও।
আফসানা আফসানা কথা বলো। ও আর কথা বলবে না বাবা। আল্লাহ রে, কি হয়ে গেল গো? Oh